সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ অধ্যায় হিন্দু ধর্মের সংস্কার নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হিন্দু ধর্মে সংস্কার, চ্যাপ্টার 4, রিফর্মস ইন হিন্দুজম। আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে তোলার জন্য, আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর এবং কল্যাণময় করে তোলার জন্য যে প্রাচীন ঋষিরা ধর্মীয় আচার আচরণ এবং মঙ্গলিক কর্মের নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাগুলোকেই বলা হয় সংস্কার। সেই সংস্কার নিয়ে আমরা এখানে আজকে আলোকপাত করব। এ উদ্দেশ্যে প্রাচীন ঋষিরা রচনা করেছেন মনু সংহিতা, যজ্ঞবল্ক্য সংহিতা, পরাশর সংহিতা প্রভৃতি স্মৃতিশাস্ত্র তথা হিন্দু ধর্মের বিধিবিধান এবং বিখ্যাত গ্রন্থাবলী। তো এই গ্রন্থাবলীতে আমরা যে বিষয়গুলো পড়ব সেটি হচ্ছে দশবিধ সংস্কার। তোমাদের লেসন 1 বইয়ের চ্যাপ্টার 4, আইডিয়া অ্যান্ড টাইপ অফ রিলিজিয়ান, অর্থাৎ ধর্মীয় সংস্কারের ধারণা ও ধরন। এই ধারণা এবং ধরনে কি বলেছে তোমরা পড়বে এবং বইয়ের সাথে মিলিয়ে আন্ডারলাইন করে নিবে। ঐতিহ্য অনুসরণ করে হিন্দুদের সমগ্র জীবনে যে সকল মাঙ্গলিক অনুষ্ঠান হয় সেগুলোকে বলা হয় সংস্কার। সংস্কার কাকে বলে? সমগ্র জীবনে যে সকল মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় সেগুলোকে বলা হয় সংস্কার। সংস্কার থাকতে হলে মাঙ্গলিক কথাটা বা মঙ্গলের জন্য যা করা হয় সেটি থাকতে হবে। স্মৃতিশাস্ত্রে দশবিধ সংস্কারের কথা উল্লেখ করা আছে। এখন ইংলিশ ভার্সনে বলছে কি, দেয়ার আর 10 ইন স্মৃতিশাস্ত্র ইউজাস, অর্থাৎ 10টি সংস্কারের কথা এখানে উল্লেখ করছে। এই 10টি সংস্কারের মধ্যে কি রয়েছে? গর্ভাধান, পুংসবন, সীমন্তনয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, সমাবর্তন, উপনয়ন এবং বিবাহ। তার ভেতর থেকে কয়েকটি উল্লেখযোগ্য, বর্তমান সমাজে কয়েকটি উল্লেখযোগ্য আছে যা তোমাদের বইয়ে আছে। সেটি কি কি? প্রথমে রয়েছে জাতকর্ম। একজন শিশু যখন জন্মগ্রহণ করে পিতা জব, যষ্টিমধু ও ঘৃত দ্বারা সন্তানের জিহ্বায় স্পর্শ করে, মন্ত্র উচ্চারণ করে যে জিহ্বায় স্পর্শ করা হয় এটাকে বলা হয় জাতকর্ম। তাহলে জাতকর্ম কি? এখানে কোশ্চেন হতে পারে, জন্মের পর পিতা জব, যষ্টিমধু, ঘৃত দ্বারা সন্তানের জিহ্বায় স্পর্শ করে মন্ত্র উচ্চারণ করে, একে বলা হয় জাতকর্ম। তাহলে জাতকর্ম কাকে বলে? আবার জন্মের পরে পিতা জব ও যষ্টিমধু দ্বারা যে জিহ্বায় স্পর্শ করে তাকে কি বলে? দুইটা কোশ্চেন ঘুরায় দুইভাবে হবে, একই অ্যান্সার। তারপরে রয়েছে নামকরণ। নামকরণটা কি? সন্তান ভূমিষ্ঠ হওয়ার 10ম, একাদশ, দ্বাদশ এবং 100তম দিনে নামকরণ করণীয়। অর্থাৎ একজন শিশু যখন ভূমিষ্ঠ হয় তার জন্মের 10তম দিন, 11তম দিন এবং দ্বাদশতম দিন আর হচ্ছে 100তম দিনে নামকরণের অনুষ্ঠান করা হয়। অন্নপ্রাশন। অন্নপ্রাশনটা বর্তমান সমাজে খুবই প্রচলিত আছে। পুত্র সন্তানের জ্যৈষ্ঠ মাসে এবং কন্যা সন্তানের 5ম মাসে বা 8ম মাসে বা 10ম মাসে। তাহলে পুত্রের কোনটা? একটা, সেটা হচ্ছে 6ষ্ঠ মাস। আর কন্যা সন্তানের জন্য 5ম, 8ম এবং 10ম। এই 3টা মাসের মধ্যে যে কোনো একটিকে বেছে পূজা এবং মঙ্গল অনুষ্ঠানের মাধ্যমে যে প্রথম অন্নভোজন করা হয় বা মুখে ভাত দেওয়া হয় সেটাকে বলা হয় অন্নপ্রাশন। সমাবর্তন। সমাবর্তন কি? প্রাচীনকালের পাঠ শেষে গুরুগৃহ থেকে যখন নিজের গৃহে ফিরে আসতো শিষ্যগণ, তখন এই সমাবর্তন অনুষ্ঠান করা, এটির নাম ছিল সমাবর্তন। প্রাচীনকালে পাঠ শেষে গুরুগৃহ থেকে নিজ গৃহে ফিরে আসার সময় যে অনুষ্ঠান করা হতো তার নাম ছিল সমাবর্তন। এই অনুষ্ঠানে গুরু শিষ্যকে
অনেক মূল্যবান উপদেশ দিতেন। এখানে অনেক দুইটা কোশ্চেন হতে পারে দুইভাবে। গুরু শিষ্যকে কি উপদেশ দিতেন, কোন অনুষ্ঠানের মাধ্যমে গুরু শিষ্যকে উপদেশ দিতেন, বা সমাবর্তন কি, সমাবর্তন বলতে কি বোঝায়, যখন কি বোঝায় তখন কিন্তু আর এই তোমার নলেজ বেস কোশ্চেন বা ওয়ান ওয়ার্ড কোশ্চেনের ভেতরে থাকছে না, এটা আমরা অনুধাবন বা জ্ঞানমূলকেও পেয়ে যাব। সর্বশেষ সংস্কারের যে সব থেকে বড় সংস্কার সেটি হচ্ছে বিবাহ। যৌবনে বেদ, পিতৃযজ্ঞ, হোম প্রভৃতির মাধ্যমে মন্ত্র উচ্চারণপূর্বক বর ও বধূর মিলন রূপে যে সংস্কার করা হয় তাকে বলা হয় বিবাহ। দেখো, যৌবনে বেদ, পিতৃযজ্ঞ, হোম প্রভৃতির মাধ্যমে মন্ত্র উচ্চারণপূর্বক যে বর ও বধূর মিলন রূপের সংস্কার করা হয় তাকে বলা হয় বিবাহ। দশবিধ সংস্কারের মধ্যে বর্তমানে গর্ভাধান, পুংসবন, সীমান্ত উন্নয়ন এবং এই যে কয়েকটি আছে এগুলো বিলুপ্তির প্রায়। এরপরে রয়েছে কি বিবাহ। হিন্দু সমাজে বিবাহ হলো ধর্মীয় জীবনের চর্চা। বিবাহটা শুধুমাত্র হাস্য খেলা বা দুইটি বর এবং বধূর মিলনকে স্পর্শ করে গেলে হবে না। এখানে কি বলা হয়েছে দেখো, হিন্দু সমাজে বিবাহ হলো ধর্মীয় জীবন চর্চা। স্ত্রী হচ্ছেন পুরুষের সহধর্মিণী। স্ত্রীকে বাদ দিয়ে পুরুষের কোনো কার্যই সম্পন্ন হয় না। বিবাহ শব্দটি পূর্বক বহ ধাতু ও ঘয়ও প্রত্যয় যোগে গঠিত। এখানে বুঝতে হবে, কোশ্চেন হবে, আন্ডারলাইন করে নিবে। বিবাহ শব্দটি পূর্বক বহ ধাতু ও ঘয়ও প্রত্যয় যোগে গঠিত। বহ ধাতুর অর্থ বহন করা এবং উপসর্গের অর্থ বিশেষ রূপে। তাহলে কি দাঁড়াচ্ছে? বিবাহ শব্দের অর্থ বিশেষ রূপে ভার বহন করা। বিবাহের ফলে পুরুষকে স্ত্রীর ভরণ পোষণ এবং মান সম্ভ্রমণ রক্ষা করার দায়িত্ব পালন করতে হয়। বিবাহের প্রকারভেদ। বিবাহের কয়েকটি প্রকার আছে। বিবাহের মনুসংহিতায় বলা হয়েছে 8 প্রকার বিবাহের কথা। স্মৃতিশাস্ত্রের বিখ্যাত গ্রন্থ মনুসংহিতায় 8 প্রকার বিবাহের কথা উল্লেখ আছে। এই একটা লাইনের ভিতর 3টা কোশ্চেন সম্ভাব্য। সেটা কেমন? মনুসংহিতা কোন শাস্ত্র হতে এসেছে? মনুসংহিতা স্মৃতিশাস্ত্র থেকে এসেছে। এবং 8 প্রকার বিবাহের কথা কোথায় উল্লেখ আছে? মনুসংহিতায়। বিবাহ কয় প্রকার? 8 প্রকার। এই একটা লাইনে কয়টি অবজেক্টিভ হতে পারে এই অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে এবং বারবার পড়বে এবং সাথে সাথে এগুলো আন্ডারলাইন করবে। এই 8 প্রকার বিবাহ কি কি? ব্রহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, আসুর, গান্ধর্ব, রাক্ষস এবং পৈশাচ। এই 8 প্রকার বিবাহের মধ্যে ব্রাহ্ম, দৈব এবং আর্য ও প্রজাপত্য উল্লেখযোগ্য। বর্তমান সমাজে প্রজাপত্য বিবাহের প্রচলন আছে। তাহলে বর্তমান সমাজে কোন বিবাহের প্রচলন আছে? প্রজাপত্য বিবাহের প্রচলন আছে। আরও একটি প্রচলন আছে, সেটা গান্ধর্ব। আমরা আরও পড়তে এর ভেতরে প্রবেশ করলে জানতে পারবো। বর্তমান সমাজে প্রজাপত্য বিবাহ প্রচলিত। এখানে মন দিয়ে পড়বে এবং আন্ডারলাইন করবে। কন্যাকে বস্ত্র দ্বারা আচ্ছাদন করে এবং অলঙ্কার দ্বারা সজ্জিত করে বিদ্বান ও সদাচারী বরকে স্বয়ং আমন্ত্রণ করে যে কন্যাদান করা হয় তাকে বলা হয় প্রজাপত্য বিবাহ। তাহলে প্রজাপত্য বিবাহ কাকে বলা হয়? কন্যাকে বস্ত্র অলঙ্কার দ্বারা সজ্জিত করে বরকে আমন্ত্রণ করে যে বিবাহ করা হয় এবং সেখানে সকল প্রকার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী উপস্থিতিতে যে আনুষ্ঠানিকতা হয় সেটা হচ্ছে প্রজাপত্য বিবাহ। সমাজে আরেকটা বিবাহের কথা আমি বলেছিলাম, গান্ধর্ব বিবাহ। এখানে কি বলছে দেখো, সমাজে গান্ধর্ব বিবাহেরও প্রচলন আছে। নারী পুরুষ পরস্পর শপথ
করে মাল্য বিনিময়ের মাধ্যমে যে বিবাহ করে তার নাম হচ্ছে গান্ধর্ব বিবাহ। মহাভারতের দুষ্যন্ত ও শকুন্তলার বিবাহ গান্ধর্ব বিবাহের প্রকৃষ্ট উদাহরণ। তাহলে গান্ধর্ব বিবাহের যে উদাহরণের কথা এখানে বলা হয়েছে আমরা অবজেক্টিভে পেতে পারি। গান্ধর্ব বিবাহে কথা মহাভারতে যে বিবাহের কথা উল্লেখ করা হয়েছে তাকে কি বলা হয়? এক কথায় উত্তর হবে গান্ধর্ব বিবাহ। দুষ্যন্ত ও শকুন্তলা যে বিবাহ করেছিল সেই বিবাহকে কি বলা হয়? গান্ধর্ব বিবাহ। উত্তর কিন্তু এক, কোশ্চেন হবে ঘুরে ফিরে। এখানে যেভাবেই কোশ্চেন হোক, তোমার যদি টিম মুখস্থ থাকে তাহলে তুমি এর অ্যান্সার করতে পারবে। বিবাহের সর্বশ্রেষ্ঠ মন্ত্র, মন্ত্রটি অনেক সময় আসে। এই মন্ত্রটি কখন পাঠ করা হয়? যদে তৎ হৃদয়ং তব তদুস্থ হৃদয়ং মম, যদি তং হৃদয়ং মম তদুস্থ হৃদয়ং তব। সংস্কৃত কথা, এখানে বাংলায় কি বলছে দেখো, তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। এটা ছান্দজ্ঞ ব্রাহ্মণ, অর্থাৎ এই ছান্দজ্ঞ শাস্ত্রে আমরা এটার প্রমাণ পাই। এই মন্ত্রের মাধ্যমে কি হয় দেখো, এই মন্ত্রের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে গড়ে ওঠে গভীর একাত্মতার সম্পর্ক। জীবন হয় এক সূত্রে গাঁথা, আমৃত্যু তারা সুখে দুঃখে থাকার প্রতিজ্ঞা করে এবং জীবনের নতুন অধ্যায় শুরু করে। বিবাহের গুরুত্ব, বিবাহের গুরুত্ব আছে কি সেটা দেখি। হিন্দু শাস্ত্র অনুসারে সমগ্র জীবনে যে 10টি সংস্কার বা মাঙ্গলিক অনুষ্ঠানের কথা বলা হয়েছে তার মধ্যে বিবাহ হচ্ছে শ্রেষ্ঠ। বিবাহের দ্বারা পুরুষ সন্তানের জনক হয়, লাভ করে পিতৃত্ব। বিবাহ করে একজন পুরুষ কি লাভ করে? এখানে জ্ঞানমূলক কোশ্চেন হবে। পুরুষ সন্তানের জনক হয়ে পিতৃত্ব লাভ করে। নারী কি লাভ করে? জননী রূপে লাভ করে মাতৃত্ব। বিবাহের মাধ্যমে মাতা পিতা পুত্র কন্যা সকলকে নিয়ে গড়ে ওঠে সুখের সংসার, যাকে কেন্দ্র করে প্রেম প্রীতি স্নেহ বৎসল প্রভৃতি মানব মনের সুকুমার বৃত্তিগুলো পরিপূর্ণরূপে বিকশিত হয়। গড়ে ওঠে আলোকিত মানুষ তৈরি করার সূতিকাগার। বিবাহের গুরুত্ব আছে, ধর্মীয় বিধিবিধান আছে, সব কিছু মেনে মানুষকে সত্যিকারে মানুষে পরিণত হতে গেলে এই সকল মাঙ্গলিক আচার অনুষ্ঠান অবশ্যই মানতে হবে। এখন বিবাহের কয়েকটি পর্ব আছে। বিবাহের পর্বের মধ্যে কি কি রয়েছে? আশীর্বাদ, অধিবাস, বৃদ্ধি শ্রাদ্ধ, গায়ে হলুদ। গায়ে হলুদের অপর নাম হচ্ছে গাত্র হরিদ্রা। বরবরণ, শুভদৃষ্টি, মালাবদন, সর্বশেষ হচ্ছে সম্প্রদান এবং যজ্ঞ অনুষ্ঠান ও 7 পাকে বাধা। এই কয়েকটি পর্ব আছে। এছাড়াও আরও আছে, সেটিকে কোনো জায়গার স্ত্রী আচার বলা হয়, কোনো কোনো অঞ্চলভেদে সেটি পালিত হয়, আবার কোনো কোনো অঞ্চলভেদে এটি হয় না। যেমন সোহাগ জল, বাসি বিয়ে, আংটি খেলা, বৌভাত বা ভাত কাপড়। বৌভাত অনুষ্ঠানটি এখন প্রায় সকল ধর্মের মধ্যেই বিস্তৃত। এটি বিস্তীর্ণভাবে প্রচলন লাভ করেছে। অতএব বৌভাত সম্পর্কে তেমন কিছু বলার নাই। তারপরে আছে অষ্টমঙ্গলা। অষ্টমঙ্গলার আর একটি নাম হচ্ছে দিরাগমন। এইগুলো হচ্ছে বিবাহের পর্ব। তার ভিতরে কিছু কিছু প্রচলিত আছে স্থান কাল পাত্র ভেদে, অঞ্চল ভেদে, আবার কিছু কিছু আমাদের বিলুপ্তির প্রায় পথে। তো তোমাদের যেগুলো আছে এখানে বিবাহের, সেগুলো আমরা অবশ্যই পড়ব, সব পড়েছি। স্মৃতিতে বিবাহ চিহ্ন, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপাদান। প্রথমে আছে আশীর্বাদ। আশীর্বাদটা কি? মনোনীত বরকে কন্যাপক্ষের পক্ষ থেকে আত্মীয় স্বজন অভিভাবক বৃন্দ এবং মনোনীত কন্যাকে বরপক্ষের পক্ষ থেকে মনোনীত আত্মীয় স্বজন অভিভাবক বৃন্দ সবাই মিলে বস্ত্র অলঙ্কার ধান দুর্বা তিল তুলসী ইত্যাদি দ্বারা যে
আশীর্বাদ করে, এটাকেই বলা হয় আশীর্বাদ অনুষ্ঠান। আবার অনেক জায়গায় এটাকে পাকা দেখা, পাকা কথা বলা হয়। ধান, দুর্বা, তিল, তুলসী এগুলো দিয়েই বরণ আশীর্বাদ করা হয়। আবার আঞ্চলিক ভাষায় একে অনেক জায়গায় স্বর্ণ বস্ত্রও বলা হয়। দেখো আশীর্বাদের কয়টি নাম: পাকা দেখা, পাকা কথা এবং স্বর্ণ বস্ত্র। তারপরে হচ্ছে অধিবাস। অধিবাসটাকে অনেক জায়গায় বলা হয় দধিমঙ্গল। অধিবাসের পরে রয়েছে বৃদ্ধি শ্রাদ্ধ। বৃদ্ধি শ্রাদ্ধ কি? পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, তাদের আশীর্বাদ কামনা করে উভয় কুলের পিতৃপুরুষদের প্রতি এই শ্রাদ্ধ তর্পণ করা হয়। এটি পরম্পরায় 7 পুরুষ পর্যন্ত তাদের প্রচলিত থাকে, তাই এই বৃদ্ধি শ্রাদ্ধ করা হয়। তারপরে গায়ে হলুদ বা গাত্র হরিদ্রা, এটি বর এবং কন্যা উভয়ের বাড়িতে করা হয়। এইগুলো ছিল আজকে তোমাদের এই বিবাহ পর্ব পর্যন্ত। আর বিবাহের আরেকটি বিষয় আছে, সেটা দিয়েই আমি আজকের এই ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে পণ প্রথা অধর্ম। পণ শুনলে তোমরা মনে করতে পারো পণ আগের কালের মানুষ যারা, তারা বলতো পণ। বর্তমান এটাকে বলা হয় যৌতুক প্রথা। আমরা সবাই প্রতিজ্ঞা করব যৌতুক দেব না, যৌতুক নেব না। কারণ পরস্পর দুইটা পরিবারের মিলন হয় এবং আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। একটি আজীবন স্বামী স্ত্রী একই সাথে থাকার যে অঙ্গীকারবদ্ধ হয়ে তারা সংসার জীবনটাকে শান্তিপূর্ণ করতে আসে, সেখানে যদি এই দেওয়া নেওয়া দিয়ে শুরু হয়, তাহলে সেই সংসারে কখনো শান্তি থাকতে পারে না। তাই বলা হয়েছে পণ প্রথা অধর্ম। তো দশম শ্রেণীর সকল স্টুডেন্টদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল, তোমরা ভালো করে পড়বে এবং সামনে তোমাদের পরীক্ষা, এই পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিবে। এই পড়ার পাশাপাশি এটাকে দেখবে যে জায়গা থেকে অবজেক্টিভ হতে পারে। আমি প্রত্যেকটা জায়গা টাচ করে যাওয়ার চেষ্টা করেছি।